হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি বসন্তে ঝরা ফুল উপন্যাস, পর্ব সংখ্যা 9। লেখিকা নীলুফা নাজমিন নীলা। গধূলির আকাশ তখন শেষ লগ্নে, সূর্যের অস্ত্র তখন পশ্চিম দিকে হেলে পড়েছে। সুন্দর একটা শীতল বাতাস বইছে, যে বাতাস শরীরকে আরাম দেওয়ার সাথে সাথে মনও শান্ত করতে যথেষ্ট। তবে শিউলির উদাসীন মন কোনোভাবেই শান্ত হচ্ছে না। শিউলি শিমুল গাছের নিচে বসে আছে। এই গাছটা বাড়ি থেকে কিছুটা দূরেই। সে অধীরভাবে অপেক্ষা করছে তার শিমুল ভাইয়ের জন্য। লোকটা কাজে গেছে, কখন আসবে শিউলির জানা নেই, কিন্তু সে নিশ্চয়তা ছাড়াই বসে আছে, অপেক্ষা করছে যদি সন্ধ্যার আগে ফিরে আসে তাহলে হয়তো দেখা হয়ে যাবে। আর শিউলির মনটা একদমই ভালো নেই। কলেজ ছুটির পরপরই তামিমের সাথে দেখা। সে ছেলেটাকে ঠিক বুঝে পায় না। এই তামিম ছেলেটা অন্য কোনো মেয়েকে কখনোই বিরক্ত করে না, একমাত্র শিউলিকে ছাড়া। কলেজ থেকে ফেরার পথে শিউলি দেখছিল তামিম দাঁড়িয়ে আছে, কিন্তু তখন প্রতিদিনের মতো ছেলেটার হাতে সিগারেট ছিল না। ছেলেটা একদম ভদ্র ছেলেদের মতো বলল, শিউলি, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার বেকার ভণ্ড চরিত্রের জন্য অপছন্দ করো তাহলে খোদার কসম আমি সব ছেড়ে দিব। শুধু একবার বলো ভালোবাসি। শিউলি শুধু অবাক হয়ে তাকিয়েছিল। এতটা শান্ত গলায় কথা বলতে তামিমকে কখনোই দেখেনি শিউলি। আজ হঠাৎ শিউলি তামিমের জন্য অন্যরকম সহানুভূতি কাজ করছিল। আবারও তীব্র বাতাস এসে শিউলির মাথা থেকে ওড়নাটা পড়ে গেল। শিউলির ধ্যান ভাঙল। সে নিজেকে শাসন করলো। কেন সে তামিমের কথা ভাবছে? সে আবারও তাকালো সেই দিকে, যে পথ দিয়ে শিমুলের আসার কথা। তখন মাগরিবের আজান দিবে দিবে অবস্থা। শিউলি দীর্ঘশ্বাস ফেলে বাড়ির দিকে মুখ ফেরালো। কয়েক কদম হাঁটার সাথে সাথে পরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো, এক অচেনা নামে, ফুল। শিউলির পা থেমে গেল। কণ্ঠটা তার চেনা, কিন্তু এই ডাক, ফুল, এই ডাকে তো কখনোই ডাকেনি। শিউলি তৎক্ষণাৎ পিছু ফিরল। দেখা গেল শিমুল হাস্যোজ্জ্বল মুখখানা নিয়ে এগিয়ে আসছেন। এতক্ষণের ক্লান্তি শিমুলকে দেখার সাথে সাথে উবে গেল। শিউলির মনে হলো সে আজ অন্যরকম এক শিমুল ভাইকে দেখছে। লোকটার চোখে মুখে সারাদিনের কাজ করার ক্লান্তি ছাপ স্পষ্ট। শিমুল শিউলির মুখ পানে তাকিয়ে থেকেই প্রশ্ন করলো, এখানে কি করস? অপেক্ষা? কার লাইগা? আমার জীবনের সকল অপেক্ষা, সুখ দুঃখ, আনন্দ, হতাশা, মানসিক শান্তি একমাত্র শিমুল ভাইকে ছাড়া আর কার জন্য অপেক্ষা করব? বলতে পারো কি? শিউলি শিমুল ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বলল। শিমুল চোখের হাসি ঝলক নিয়ে নিচু হয়ে বলল, এত সুন্দরী একটা মাইয়া শিমুল গাছের নিচে দাঁড়াইয়া আছে গোধূলি বেলায়, যদি কোনো ভূতপেত নিয়ে আসর করে তখন? করলে করুক, তাতে ক্ষতি কি? তবে করবে না। এত সুন্দর আমাদের জোড়া দেখে তারা মুগ্ধ হয়ে তাকিয়ে রইবে। শিউলি হেসে বলল। শিউলি আবারও বলল, সারাদিন কাজ করেছ, খুব কষ্ট হয়েছে তাই না শিমুল ভাই? শিমুল উদাসভাবে হাসল। তার চোখে ভালোবাসার এক নীরব স্বীকারোক্তি, যা সারাদিনের ক্লান্তিকে যেন তুচ্ছ করে দেয়। আরে না, কিসের কষ্ট? তোর মতো এত সুন্দর মুখের দর্শন হলে কি কষ্ট থাকে নাকি? শিউলি শিমুল ভাইয়ের কথায় মুচকি হাসলো। তার মন ভরে গেল এই সরল প্রশংসায়। শিমুল ভাই বলল, গাছের নিচে একটুখানি বসবি? শিউলি শিমুল ভাইয়ের কথায় কোনো উত্তর না দিয়ে সবুজ ঘাসের নিচে গিয়ে বসলো। শিমুল শিউলির ঠিক সামনেই বসলো। শিমুল নিজ শার্টের বুক পকেট থেকে যত্ন করে মোড়ানো একটি কাগজ বের করে আনলো। শিউলির বুক ধুকপুক করছে। কি আছে সেই মোড়কের ভেতর? শিউলির ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এটা কি শিমুল ভাই? শিমুল শিউলির কথায় উত্তর না দিয়ে ধীরে ধীরে মোড়কটি খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো রূপালি রঙের ঝুমঝুমে দুটো নতুন নূপুর। শিউলি অবাক হয়ে তাকিয়ে রইল। মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, নূপুর? শিউলি তার চোখে চোখ রেখে বলল, নূপুর। নূপুর পড়তে তো তোর ভীষণ পছন্দ তাই না? কয়েকদিন ধরেই দেখলাম তোর পায়ে নূপুর নেই। এই সুন্দর চরণ-দুটো খালি থাকলে ঠিক মানায় না। শিমুল এখন বুঝদার হয়েছে। সেই শিউলির ছোট ছোট ইচ্ছেগুলো মন দিয়ে খেয়াল করে। শিমুল গভীর আবেশে বলল, আমার প্রথম রোজগার শিউলি, আইজ 300 টাকা কাম কইরা পাইছি। হঠাৎ দেখলাম রাস্তার পাশে বিভিন্ন রকম মায়াগো জিনিস লইয়া দোকান বইছে। আমি তো অন্য কিছু জিনিসের নাম জানি না, তাই এই নূপুর জোড়া আনলাম। শিউলির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ইদানিং যা ঘটছে সবই তার কাছে যেন নিছক কাল্পনিক মনে হয়। ভালোবাসার এমন নিবিড় স্পর্শ যে কখনো কল্পনা করেনি। শিমুল এবার আরও নরম স্বরে বলল, তোর পা দুটো সামনে বাড়া, পরাইয়া দেই নূপুর। শিউলি যেন সম্মোহিতের মতো তার সুন্দর লাজুক পা দুটি শিমুলের দিকে এগিয়ে দিল।
এই প্রথম শিমুল শিউলির পায়ে হাত দিল। এক পবিত্র ভালোবাসার উষ্ণতা অনুভব করলো শিউলি। শিউলি আজ আশ্চর্যের ওপর আশ্চর্য হচ্ছে। এটাও কি হতে পারে? শিমুল শিউলির ফর্সা চিকন পা দুটোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। তারপর দৃঢ় হাতে নূপুর দুটো পরিয়ে দিলেন। শিউলির চোখ শিমুল ভাইয়ের দিকে নিবদ্ধ। নূপুরের ঝুমঝুম শব্দে চারপাশের নীরবতা যেন আরও গভীর হলো। শিমুল হেসে বলল, বাহ, এখন পা দুইটা পরিপূর্ণ। শিউলিকে দেখে মনে হচ্ছে সে এই পৃথিবীতে নেই। সে এক প্রাণহীন। চাপা আকাঙ্ক্ষার কণ্ঠে বলল, আমি তো পরিপূর্ণ সেদিন হব যেদিন তুমি আমার হবে। শিউলির গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার অজান্তেই। শিউলির চোখে জল দেখে শিমুল ঘাবড়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে শিউলি? কান্দোস কেন? শিউলি দ্রুত নিজের চোখ মুছে নিল। হাসি মুখে বলল, কই না তো, কই কান্দি? জানো শিমুল ভাই, আমার যখনই মনে হয় তুমি আমার হচ্ছ, ঠিক তখনই আমার মনে ভয় চলে আসে যে আমি তোমাকে হারিয়ে ফেলবো। শিমুল শিউলির কথায় প্রত্যুত্তর কিছু বলতে পারলেন না। হঠাৎ শিউলির নজর গেল শিমুল ভাইয়ের হাতের দিকে। সেই দিকে নজর যেতেই শিউলি চমকে উঠল। কি করুণ অবস্থা হাতের! হাতে কেমন ঘায়ের মতো হয়ে গেছে। শিউলি চমকে শিমুলের হাত দুটো নিজের হাতে তুলে নিল। এসব কেমন করে হলো শিমুল ভাই? এগুলো কি হয়েছে? শিমুল হেসে নিজের হাত দুটো শিউলির হাতে ছড়িয়ে দিয়ে বলল, তেমন কিছু না রে, ওই যে ইট হাতুড়ি দিয়ে ভাঙতে গেল তো হাতে একটু আঘাত লাগবেই। আজ প্রথম দিন তাই এমন হয়েছে, পরে আর হইব না। শিউলির ঠোঁট দুটো অবিরত কাঁপছে। শিউলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোমার আর কাজ করতে হইব না, তুমি আর কাজে যাইবা না। শিমুল এবার সরাসরি শিউলির চোখের দিকে তাকালো। তার কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়, যা এই প্রথম শোনা গেল। কাজ না করলে মেম্বার কি তার মায়ারে একটা বেকার পোলার হাতে তুইলা দিব? শিউলি আবারও থমকে গেল। তার মানে শিমুল ভাই কাজ করছে একমাত্র আমার জন্যই, যাতে সে আমাকে বিয়ে করতে পারে, আব্বা যাতে বেকার বলে আপত্তি জানাতে না পারে। এসব চিন্তা মাথায় আসতেই শিউলির মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। সে অবিশ্বাসের স্বরে বলল, তার মানে তুমি আমারে ভালোবাসো? শিমুল শিউলির কথায় উত্তর না দিয়ে উঠে দাঁড়ালেন। তিনি যেন এই মুহূর্তের তীব্রতা থেকে দুজনকে বাঁচাতে চাইলেন। চল শিউলি, মাগরিবের আজান দিয়া দিব একটু পরই, চল বাড়িতে যাই। শিউলিও কোনো আপত্তি না করে উঠে দাঁড়ালো। তার মুখে তখনও এক নিবিড় তৃপ্তির হাসি। শিমুল সরাসরি ভালোবাসি না বললেও তার নূপুর, তার পরিশ্রম এবং তার এই কথা সব কিছুই শিউলির কাছে সেই তিনটি শব্দের চেয়ে বেশি দামি। দুজনে একসাথে হেঁটে চলল। আজ তাদের এই সুন্দর মুহূর্তের সাক্ষী রইল সেই শিমুল গাছ আর সন্ধ্যা নেমে আসার আবছা আলো। শিউলি বাড়িতে পৌঁছানোর সাথে সাথে মাগরিবের আজানের প্রতিধ্বনি হতে শোনা গেল। শিউলির আজ ভয় নেই। যখন বাড়ি থেকে বের হয়েছিল তখন তার আব্বা এবং আম্মা দুজনেই বলে গিয়েছিল বৃষ্টিদের বাড়ি যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ নোট আনার জন্য। বৃষ্টিদের বাড়ি তেমন দূরে নয়। আর যাওয়ার সময় দেখেছে মিলি শুয়ে আছে। মেয়েটা সকাল থেকে কেমন মনমরা হয়ে শুয়ে আছে। শিউলি ঘরে ঢোকার আগে ভেতর থেকে কারো আওয়াজ শুনতে পেল। শিউলি ঘরে ঢোকার আগেই উকি দিয়ে দেখল ভেতরে বসা সোহাগ। শিউলি চমকে উঠল। এই লোক আজ এই সন্ধ্যার সময় শহর থেকে কেন আসলো? কিছু বুঝতে পারছে না সে। ভেতরে কেমন যেন একটা ভয় ভয় করছে। কে জানে আবার কি ঝামেলা শুরু হয়। শিউলি নিজের রুমে ঢুকেই দেখল মিলি মেয়েটা নিজের ব্যাগ গুজাচ্ছে। শিউলি বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মেয়েটাকে স্বাভাবিক মনে হচ্ছে না। হাত দুটো অস্বাভাবিকভাবে কাঁপছে। শিউলি সামনে এগিয়ে গিয়ে বলল, মিলি, তোর কি হয়েছে? ব্যাগ গুছাচ্ছিস কেন? মিলি থামল না। এমন মনে হচ্ছে যেন শিউলির কথা শুনতেই পেল না। শিউলি এবার অধৈর্য হয়ে মিলির হাত ধরে টেনে তার সামনে দাঁড় করালো। মিলির চোখ দুটো ফুলে আছে, অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। মেয়েটা কি কেঁদেছে? তাই হবে হয়তো। শিউলি মিলির দুই গালে নিজের দুটো হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তোর চোখগুলো এমন দেখাচ্ছে কেন? শিউলির কাছ থেকে মিলি নিজেকে ছাড়িয়ে নিল। এমনভাবে ছাড়িয়ে নিল যেন সে শিউলি নিজের সামনে দেখতে একদমই পছন্দ করছে না। মিলি আবারও নিজের কাপড় গোছাতে লাগলো। শিউলি এবার টান দিয়ে ব্যাগ কেড়ে নিয়ে সামান্য রাগী কণ্ঠে জিজ্ঞেস করলো, কথা বলছিস না কেন? আর সোহাগ এসেছে, তুই নাকি দুপুরে কল দিয়ে আজই আসতে বললি, তুই শহরে ফিরে যাবি বলে। কি সমস্যা তোর? আমাকে বল। মিলি চিৎকার করে উঠল, প্লিজ আপু, লিভ মি অ্যালোন। মিলির চিৎকার শিউলি হালকা কেঁপে উঠল। মিলি মেয়েটা হঠাৎ কেঁদে উঠল। সে বিছানায় ধপ করে বসে মুখে হাত ঢেকে ডুকরে কেঁদে উঠল।
শিউলি থমকে দাঁড়িয়ে রইল। তারপর মিলির পাশে বসে মেয়েটার বুকে জড়িয়ে নিল। কারো কান্না দেখলে শিউলি নিজেরই কান্না চলে আসে। কিছুক্ষণ মিলিকে নিজের বুকের সাথে জড়িয়ে রাখলো। তারপর আবারও একই প্রশ্ন করলো, কি হয়েছে? মিলি নিজের চোখ মুছে ফ্লোরের দিকে তাকিয়ে বলল, আপু জানো, আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। শিউলি অবাক হয়ে তাকিয়ে রইল। মিলি আবারও বলল, আপু ক্ষমা করো, তোমার ডায়েরিটা আমি তোমাকে না বলেই পড়ে নিয়েছি। মিলির কথা শুনতে শিউলির শিরদাঁড়া দাঁড়িয়ে গেল। শিউলির ডায়েরিতে শিমুল ভাইকে নিয়ে সকল মনের কথা লেখা। শিউলি তো বুঝতেই পেরেছিল আগে যে মিলি শিমুল ভাইকে ভালোবাসে। মিলি আবারও বলল, তবে এবারের কণ্ঠে মিলির অসহায়তা ভর করলো। আমি এই 15 বছরে স্যাক্রিফাইস করতে শিখে গেছি আপু। শিউলি কিছু বলতে পারল না, চুপ করে তাকিয়ে রইল মিলির দিকে। মিলি আবারও বলল, আচ্ছা আপু, আমি যদি তোমাকে বলি শিমুল ভাইকে তুমি আমাকে দিয়ে দাও, দিবে তুমি? বলো না আপু, আমাকে দিয়ে দিবে ওই একটা মানুষকে? পারবে তুমি স্যাক্রিফাইস করতে? শিউলির হৃদস্পন্দন অবধি কেঁপে উঠল। শিমুল ভাইকে কাউকে দিয়ে দিতে কি সে আদৌ পারবে? না, কখনোই পারবে না। শিউলি পাথরের মতো বসে থেকে ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ না। মিলি অট্টহাসিতে হেসে উঠল। সে হাসতে হাসতে বলল, দেখছো আপু, তুমি 18 বছর হয়েও সামান্য একটা স্যাক্রিফাইস করতে পারছো না, আর আমি 15 বছরের এক কিশোরী হয়ে আমার বয়সন্ধিকালের প্রথম প্রেমকে মাটি চাপা দিয়ে দিলাম হৃদয়ের মাঝে। তাহলে বলো, আমি জিতে গেলাম না? বলো। মিলি হঠাৎ নিজের মাঝে একটা অন্যরকম পরিবর্তন এনে সামনে এগিয়ে এসে বলল, তুমি যদি শিমুলকে ভালোবাসো তাহলে আমার ভাইকে কেন ঠকাচ্ছ? ভাইয়ার সাথে তো তোমার বিয়ে হবে কদিন পর, তখন কি করবে? শিলি এই ভয়টাই পাচ্ছিল, যদি এখন মিলি সবাইকে শিমুল ভাইয়ের ব্যাপারে বলে দেয় তখন কি হবে? যদি বলে দেয় যে শিলি শিমুলকে ভালোবাসে, তাহলে যে বিয়ে হওয়ার কথা ছিল 1 মাস পর, সেই বিয়েটা হয়তো আজ রাতেই দিয়ে দিবে। শিউলি অনুনয় করে বলল, প্লিজ বোন আমার, কাউকে বলিস না এসব কথা। তোর ভাইকে আমি সব খুলে বলবো, তবে তার আগে আমাকে একটু সময় দেওয়া দরকার। মিলি মুচকি হেসে বলল, চিন্তা করো না আপু, বলবো না আমি না হয় না পর যন্ত্রণাটাই সহ্য করি। তুমি শিমুল ভাইকে যত্নে রেখো। শিউলি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল মিলির দিকে। রাতে মিলি আর সোহাগ শহরে যেতে দেওয়া হলো না, কারণ এতটা দূরের রাস্তা রাতে যাওয়া ঠিক না। সকাল সকাল সোহাগরা শহরের উদ্দেশ্যে রওনা দিল, আর শিউলি এখন কলেজ যাচ্ছে, সাথে তার বান্ধবী বৃষ্টি। শিউলি মনমরা হয়ে পথ চলছে। শিউলিকে এমন অবস্থায় দেখে বৃষ্টি জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তেমন কিছু না, বৃষ্টি জেদ করলো। বল না কি হয়েছে আমাকে। শিউলি ধীর কণ্ঠে বলল, সোহাগের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বৃষ্টি নিশ্চিত হতে চাইল, তোর খালাতো ভাই? কত তারিখ ঠিক হলো বিয়ে? চৈত্র মাসের 30 তারিখ। বৃষ্টি শিউলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আজ তো 15ই চৈত্র, বিয়ের তো বেশি দিন বাকি নেই, বিয়েটা করে নিবি নাকি? শিউলি থমকে দাঁড়িয়ে গেল। বৃষ্টির দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, কি বলছিস তুই? আমি সোহাগ কেন কোনো পুরুষকেই নিজের জীবনসঙ্গী করতে পারবো না, একমাত্র আমার শিমুল ভাইকে ছাড়া। বৃষ্টি শিউলির কাঁধে হাত রেখে বোঝানোর স্বরে বলল, সত্যি কথা বলতে হলো, আমার মনে হয় না তুই শিমুলকে পাবি, আর শিমুলও তোকে নিজের করে নিতে পারবে। আর তোর কি মনে হয় তোর বাপ মেম্বার হয়ে শিমুলের হাতে তোকে তুলে দিতে রাজি হবে? কেন রাজি হবে না? শিমুল ভাই এখন টাকা আয় করছে, কাজ করছে। শিউলির কথা শুনে বৃষ্টি হেসে বলল, ভালো কথা, কিন্তু তোর কি মনে হয় তোর বাপ মেম্বার হয়ে একটা গরিব দিন আনে দিন খায় ছেলের হাতে তোর বিয়ে দিবে? শিউলি কিছুক্ষণ চুপ করে রইল। বৃষ্টি যা বলছে তা একদমই ভুল নয়। মেম্বার হয়ে কি নিজের মেয়েকে শিমুলের মতো ছেলের হাতে তুলে দেবে? শিউলি জিজ্ঞেস করলো, তুই কি বলতে চাস? আমি বলতে চাচ্ছি তুই শিমুলকে ভুলে যা। শিউলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, বলল, কেউ কি নিজের নিঃশ্বাস নিয়ে ভুলতে পারে? আমি কি করে আমার শিমুল ভাইকে ভুলে যাব? শিমুল ভাই যে আমার জীবনের বসন্তের রঙিন ফুল হয়ে এসেছে। বসন্তের ফুল সবসময় থাকে না, কখনো না কখনো ঝরে যায়। বৃষ্টি শিউলির সাথে কথায় ব্যর্থ হয়ে বলল, বৃষ্টি। তখন হঠাৎ পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো তামিমের। তামিম ছেলেটা শিউলির একদম সামনে দাঁড়িয়ে বলল, মনে আছে তো, আজ 3 দিন হয়ে গেছে, কি সিদ্ধান্ত নিলে? আমি আগেও বলেছি আমার সিদ্ধান্ত একই থাকবে, আগেও না করেছি, এখনও নাই থাকবে। তামিম ঠোঁটের ফাঁকে সিগারেট ধরিয়ে বলল, ঠিক আছে সুইটার, এবার যা করার আমি করব। শিউলি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেই স্থানে, আবারও দ্রুত পা বাড়ালো।
কলেজের দিকে। শিউলি সিদ্ধান্ত নিল শিমুল ভাইকে বিয়ের বিষয়ে জানাতেই হবে। সোহাগের সাথে বিয়ের কথা ছিল বৈশাখ মাসে, বিয়ের তারিখ ঠিক হবে, কিন্তু আজ সোহাগের বাবা কল করে 30 তারিখেই বিয়ের তারিখ ফাইনাল করেছে। শিমুল ভাই বাড়িতে আসতে আসতে সন্ধ্যার পর আসবে, তাই আজ সন্ধ্যার পরই দেখা করতে হবে। শিউলি টেবিলে বসে পড়েছে। পড়ার ওপর তার কোনো মনোযোগ নেই। তার মনোযোগ পুরোটাই ইদ্রিস খন্দকার কখন বাড়ি থেকে যাবে আর সে শিমুল ভাইয়ের সাথে দেখা করতে যেতে পারবে সেই দিকে। বেশিরভাগ সময় ইদ্রিস খন্দকার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে বাজারে যান আর বাড়ি ফেরেন 10টা-11টার দিকে, কিন্তু আজ এখনও বাজারে যাননি। তিনি বসে বসে গল্প করছেন। অনেকক্ষণ এভাবে কাটলো। ফুলঝুরি এসে বায়না করলো যে তাকে ঘুম পাড়িয়ে দিতে। শিউলি ধমক দিয়ে বলল, যা গিয়ে আম্মার সাথে ঘুমা। আমার কাছে কি? ফুলঝুরি কেঁদে উঠল আর চিৎকার করে বলতে লাগলো, আম্মা, আপা আমারে মারে। শিউলির চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কখন মারলাম আমি? কি মিথ্যাবাদী মেয়ে রে বাবা। শিউলি মুখ বুঝতে পারলো এই মেয়ে যা বলছে তা করতেই হবে। আয়, ঘুম পাড়িয়ে দিচ্ছি। শিউলি ফুলঝুরির সাথে শুয়ে ফুলঝুরির ছোট ছোট চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। এতক্ষণে ইদ্রিস খন্দকার বাজারে চলে গেছে। শিউলি উঠে দেখলো জাবেদা বেগমও ঘুমিয়ে গেছেন। এই সুযোগ শিউলি নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে আসলো। সে সোজা চলে গেল শিমুল গাছের তলায়। সে শিমুল ভাইকে বলে রেখেছে সন্ধ্যার পর শিমুল গাছের কাছে আসতে। তার বুকে তখন এক দ্রুত অস্থিরতা, কারণ হাতে সময় মাত্র 15 দিন। শিউলি সেখানে পৌঁছাতেই দেখলো শিমুল বসে আছে গাছের নিচে। শিউলি পদশব্দ পেয়ে শিমুল মাথা তুলে তাকালো। শিমুল উঠে এসে বলল, আমারে কেন এইখানে আসতে কইলি? কেন, তুমি কি বিরক্ত হচ্ছ আমার সাথে দেখা করে? যদি তাই হয় তাহলে চলে যাও। শিউলি অভিমানী স্বরে বলল, আরে না, বিরক্ত হমু কেন? কোনো কারণ তো থাকার কথা। আমার লগে দেখা করণের কি কারণ? তোমাকে দেখার তৃষ্ণা পায় যে আমার সর্বক্ষণ। শিউলি শিমুল ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকালো। শিমুল বলল, এত তৃষ্ণা ভালো না। শিউলি সহসা বলে উঠল, তোমাকে দেখার তৃষ্ণা আমার মৃত্যু হোক, তবুও সে তৃষ্ণা এই জীবনে না কাটুক। শিমুল আর কথা বলার কোনো জায়গা পেল না, চুপ করে চেয়ে রইল। শিউলি আবারও বলে উঠল, শিমুল ভাই, তোমার থেকে একটা স্বীকারোক্তি নিতে এসেছি। তোমার স্বীকারোক্তির উপর নির্ভর করবে আমার জীবন, অথবা আজই হবে তোমার আমার শেষ দেখা। শিমুল চুপ করে তাকিয়ে রইল। শিমুল বুঝে উঠতে পারছে না কি এমন স্বীকারোক্তি। শিউলি শিমুল ভাইয়ের চোখের দিকে দৃষ্টিপাত করলো। শিউলি মনে হয় এই লোকটা চোখে ভিন্ন কিছু আছে, যার ফলে তার মনে হয় যে এই পৃথিবীতে শুধু তার শিমুল ভাই ছাড়া কেউ নেই। শিউলি বলে উঠল, শিমুল ভাই, তুমি আমারে ভালোবাসো না কেন? আমারে কেন তুমি ভালোবেসে নিজের বুকে আগলিয়ে নাও না? শিউলির কণ্ঠ কাঁপছে, চোখ দিয়ে পানি টলমল করছে। শিমুল ভাই তখন চুপ করে দাঁড়িয়ে আছে, একটা পাথরের মূর্তির মতো। শিউলি শিমুলকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাচ্ছিল্য হেসে বলল, আমারে ভালোবাসো না তাই না? আচ্ছা, প্রয়োজন নাই তোমার ভালোবাসার। যেদিন আমি অন্যের বউ হয়ে তোমার সামনে দিয়ে চলে যাব, সেদিন বুঝবা তুমি কি হারাইছো। তারপর কাঁদতে কাঁদতে মমতাজের গান গাইবা। শিউলি বাড়ির উদ্দেশ্যে মুখ ঘুরিয়ে হাঁটা শুরু করলো। হঠাৎ পেছন থেকে শিমুলের কণ্ঠ শোনা গেল, পৃথিবীতে এত মানুষ থাকার পরও আমার শুধু তোরেই লাগবো। এর থাইকা আর বড় স্বীকারোক্তি কি হইতে পারে? শিউলি থমকে দাঁড়িয়ে গেল, যেন সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। শিউলি তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালো। সে বলে উঠল, সত্যি তুমি আমারে ভালোবাসো? শিমুল এগিয়ে আসলো, একদম শিউলির সামনে দাঁড়িয়ে বলল, ভালোবাসি কিনা জানি না, শুধু এইটুকু জানি, তোরে ছাড়া আমার জীবন পার করা সম্ভব না। বসন্তের হিমেল হওয়ার মতন তোরে আমার লাগবো। ফুল ছাড়া যেমন বসন্তকাল অসম্পূর্ণ, তেমনি শিউলি ছাড়া আমি অসম্পূর্ণ। শিউলির মুখে অমায়িক হাসি ফুটে উঠল। শিমুল ভাইয়ের মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য কত বছর অপেক্ষা করতে হলো। ইচ্ছে হচ্ছে শিমুল ভাইকে জড়িয়ে ধরতে, কিন্তু এখন ধরা যাবে না। একবারে বিয়ের পর শিমুল ভাইয়ের বুকে মাথা রাখবে বলে পণ করল শিউলি।